আমাদের বুলবুল ভাই হঠাৎ করে একটা রহস্যমানব হয়ে গেছেন। মানে কেউ তাকে কাওরান বাজারে আবিষ্কার করতেছে, হঠাৎ করে কেউ মিরপুরে আবিষ্কার করতেছে, কেউ মতিঝিলে আবিষ্কার করতেছে। লোকজনের সঙ্গে টুকটাক সেলফি দেখা যাচ্ছে ফেসবুকে, কিন্তু কেউ তারে খুঁজে পাচ্ছে না। খুঁজে পাচ্ছে না মানে মিডিয়া যখনই চেষ্টা করতেছে, খোদ প্রথম আলো থেকে শুরু করে ধরেন আমার মতো মানুষ টুকটাক তো বুলবুলের সঙ্গে রিলেশন আছে, এবং এইটুকু বলতে পারি যে ব্যক্তিগত পর্যায়ে, একদম ক্রিকেট নিয়ে কিছু না, ব্যক্তিগত পর্যায়ে বুলবুলের সঙ্গে আমার মতো রিলেশন অনেকের আছে, কিন্তু কেউ বুলবুল ভাইকে খুঁজে পাচ্ছে না। বুলবুল ভাই কারো ফোন ধরতেছে না, বুলবুল ভাইয়ের ফোন বন্ধ পাচ্ছে লোকজন। এখন যেটা শুরু হয়েছে, এরকম ক্ষেত্রে যা হয় যে জল্পনা কল্পনা একদম ডালপালা মেলে গেছে যে তাহলে কি হইতে যাচ্ছে। একদিকে ফারুক ভাইয়ের বোল্ড মোটামুটি ফেলিওর যে এই বোল্ড দিয়ে আর হবে না। ফলে সরকার ইতিমধ্যে ফারুক ভাইয়ের ব্যাপারে সেকেন্ড থট দেওয়া শুরু করছে। এরকম একটা অবস্থায় বুলবুল ভাই দেশের রহস্য মানবের মতো ঘোরাঘুরি করতেছে। ফলে নানা রকম জল্পনা হচ্ছে, নানা রকম। কেউ বলতেছে বুলবুল ভাই প্রেসিডেন্ট হইতে যাচ্ছে, কেউ বলতেছে বুলবুল ভাই সিইও হইতে যাচ্ছে। আসলে কি হইতে যাচ্ছে আমরা কেউ পরিষ্কার না, অন্তত অফিসিয়ালি কেউ পরিষ্কার না। স্টিল স্টিল দেয়ার আর সাম রিউমার্স, এবং যখন এটা বড় পত্রিকাগুলো এই রিউমারগুলো বলে, বোঝা যায় যে তারা কিছু জেনেই বলতেছে যে ফারুক ভাই হয়তো 2-4 দিনের মধ্যে দায়িত্ব ছেড়ে দেবে বোর্ড প্রেসিডেন্ট হিসাবে, সেখানে বুলবুল ভাইকে বসানো হতে পারে। এটা একটা সম্ভাবনা। আর একটা হচ্ছে বুলবুল ভাই সিইও হবে। এখন আমরা আজকে একটু যেটা বলতে চাই, আমি তো সবসময় যে ইউটোপিয়ান আলোচনা করি, মানে একটু কল্পিত আলোচনা, যে যদি হয় কি হবে। তো সেই জায়গাটা একটু আলোচনা করতে চাই যে আমি তো বুলবুল ভাইকে বাংলাদেশের ক্রিকেটের দেখার সবচেয়ে পক্ষের মানুষ। সেই জায়গাটায় বুলবুল ভাইকে আসলে কি রোলে দেখতে চাই। বহু আগে মানুষ তার কোচ হিসাবে দেখতে চাইতো, যেটা আমার কাছে খুব একটা আজগুবি ব্যাপার মনে হতো। এখন লোকজন তার প্রেসিডেন্ট হিসাবে দেখতে চাচ্ছে। আমি আসলে কি রোলে দেখতে চাই সেটা একটু আলোচনা করি, এবং বুলবুল ভাইকে আদৌ এই ক্রাইসিসের সমাধান করতে পারবে। আমাদের ক্রিকেট তো একটা বড় ক্রাইসিসে, আমাদের ক্রিকেট টেস্টের স্ট্যাটাস পাওয়ার পরে এত বড় ক্রাইসিসে আর পড়ে নাই। ফলে এই ক্রাইসিস কি বুলবুল ভাই পার করে উঠতে পারবে? এই দুটো জিনিস নিয়ে একটু আলোচনা করতে চাই। আমাদের শুরুতেই একটা জিনিস নিজেদের কাছে ক্লিয়ার হওয়া দরকার, যে যদি আমিনুল ইসলাম বুলবুলকে আমরা পাই, মানে সরকার পায় যে হ্যাঁ আমিনুল ইসলাম বুলবুলকে আমরা পাচ্ছি, তিনি প্রেসিডেন্ট হইতে পারেন, সিইও হইতে পারেন, কিন্তু আমরা বুলবুলের কাছ থেকে কি আশা করি? বুলবুল ভাই চেয়ারে বসলো, সকাল 9টায় অফিস খুলে বুলবুল ভাই গিয়ে চেয়ারে বসলো। ওই দিন আমাদের সঙ্গে খেলা হচ্ছে অস্ট্রেলিয়ার, ধরে নিলাম, আমি জানি না ওই দিন কার সঙ্গে খেলা থাকবে, আদৌ থাকবে কিনা। এবং বুলবুল ভাই ওখানে অফিস না করে বুলবুল ভাই মাঠে গিয়ে নামলো, নেমে একটা সেঞ্চুরি করে দলকে জিতাই দিয়ে আসলো। বুলবুল ভাইকে এখন সেটা করবে? এই 50+ বয়সে বুলবুল ভাই নিশ্চয়ই সেই টেস্ট অভিষেকে সেঞ্চুরি মারা বুলবুল ভাইয়ের কাজ করবে না। আর এইখানে আসলে ব্যাপারটা বুলবুল বা কে, এটা দিয়ে মাঠের খেলার রেজাল্ট ইমিডিয়েটলি বদলানো যাবে না। ফলে মাঠের খেলার রেজাল্ট নিয়ে যারা ওরিড, যারা ভাবতেছেন যে এই জিনিসটা সমাধান হবে ফারুককে সরায় বুলবুলরে আনলে, তারা প্রচন্ড একটা, আমি কি বলবো, এটা একটু খারাপভাবে বললে বোকার স্বর্গে বসবাস করতেছেন। এটা হবে না। এটা হচ্ছে বুলবুল ভাইকে আনা হচ্ছে একটা দীর্ঘমেয়াদী সমস্যার সমাধান হিসাবে, যদি আনা হয়। ফলে আমাদের মাঠে যে প্রবলেমগুলো চলতেছে, মানে কেন আমরা জিততে পারতেছি না, কেন আমরা আমিরাতের বিপক্ষে হারতেছি, এই জাতীয় ব্যাপারকে একদম আলাদা করে ভাবতে হবে। এগুলো ভাবার জন্য আলাদা কাউরে অ্যাসাইন করতে হবে। সেটা হতে পারে ফাহিম ভাই, হতে পারে মিঠু ভাই, যে কেউ হতে পারে। যে আপনাদের কাজ আপাতত মাঠে কেন রেজাল্ট আসতেছে না সেটা সমাধান করা। এবার আসেন যে বুলবুলের কাছ থেকে আমাদের এক্সপেকটেশন কি, এবং সেক্ষেত্রে তাকে কি রোলের দরকার। ওই যে শুরুতে মজা করলাম যে কেউ কেউ তাকে একসময় জাতীয় দলের কোচ হিসাবে দেখতে চাইতেন। তো সেইখানে আমি একটা কন্টেন্ট করছিলাম। কন্টেন্টটায় আমার যেটা হয় যে আমি ফান করে যখন অতিকথন করি, তখন অনেকে ওইটারে সিরিয়াসলি নিয়ে আবার কাউন্টার দেন। আমি যেটা বলছিলাম যে বুলবুল ভাই হচ্ছে কোচ। মানে বুলবুল ভাই যদি টেকনিক্যালি কি জব করেন আইসিসিতে সেটা আপনারা দেখেন, উনি হচ্ছে একজন মাস্টার ট্রেনার। মানে এমনিতে তো ডেভেলপমেন্ট ম্যানেজার, এমনি আরেকজন হচ্ছে মাস্টার ট্রেনার। মানে যারা এই যে কোচিং কোর্স করায়, তাদের যারা কোর্স করায় তাদেরকে উনি ট্রেনিং করান। ফলে উনি এখন কোনো জাতীয় দলের কোচ হবেন, এটা নানা কারণেই আর খুব একটা ভালো রেজাল্ট দেবে না, যদি আপনি তাকে প্রাপ্য বেতনও দেন। মানে বুলবুল ভাই তো বাংলাদেশি টাকা এখন 10-12 লাখ টাকা বেতন পায় আইসিসিতে। 10-12 লাখ টাকা দিয়ে আপনি কোচ রাখবেন কিনা, এটা নিয়েও আমার ব্যাপক আপত্তি আছে। দ্বিতীয় কথা, সে ন্যাশনাল টিম চালানো বা টিম চালানো এটা থেকে বহু দূরে চলে গেছে অনেক আগে।
শুধু যে উচ্চতায় উঠে গেছে তা না, সে কিন্তু দূরত্বেও সরে গেছে। মানে একটা টিম চালাইতে কি কি লাগে, টিম চালানোর যে ম্যানেজমেন্টের দিকটা, ওটা হয়তো সেখানে একটা ভুলেও গেছে। ফলে বুলবুল ভাইয়ের এই অপচয় করার কোনো দরকার নাই। বুলবুল ভাইয়ের মতো কোয়ালিটির একটা লোক এনে আপনি ন্যাশনাল টিমের কোচ বানাবেন, এটা ফালতু একটা সিদ্ধান্ত। ইভেন আমি মনে করি একই রকম ফালতু সিদ্ধান্ত তার প্রেসিডেন্ট বানানোর চিন্তা। দেখেন, এখন যদি আপনি তারে যেগুলো টেকনিক্যাল জটিলতা সেগুলো পার করে, মানে যদি ফারুক ভাই নিজে পদত্যাগ করে, তাহলে আবার এনএসসির কোটায় বুলবুল ভাইকে বোর্ড ডিরেক্টর করে প্রেসিডেন্ট করা, সেটা তো করাই যেতে পারে। কতদিনের জন্য হবে সেটা? 3 মাসের জন্য। এখন হচ্ছে জুন মাস, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, এই 3 মাসের জন্য আপনি তাকে প্রেসিডেন্ট বানালেন। অক্টোবরে তো আপনার নির্বাচন দিতে হবে। আপনি তো নিশ্চিত করতে পারেন না যে বুলবুল ভাই প্রেসিডেন্ট হবে কিনা। আমি বাংলাদেশের ঘরোয়া পলিটিক্স, ক্রিকেটের পলিটিক্স যতদূর বুঝি, বুলবুল ভাইয়ের পক্ষে আরেকবার নির্বাচিত প্রেসিডেন্ট হওয়া খুব কঠিন হবে। এখন সেই বুলবুল ভাই কি তাহলে ওইভাবে ফাংশন করতে পারবে যেরকম আমরা স্বপ্ন দেখি? আর প্রেসিডেন্ট হয়ে তার কি আসলে তেমন কিছু করার আছে? তার প্রতিবার ওখানেও অপচয় হবে না? তার ক্ষমতার ওখানেও অপচয় হবে না? খুবই অপচয় হবে। দেখেন, বোর্ড প্রেসিডেন্টের অনেক ধরনের কাজ, তার ভিতরে দুটো বড় কাজ হচ্ছে তার প্রচুর ডকুমেন্টেশনে সই করতে হয়। মানে এই টাকা কোথায় গেল, এই কে টেন্ডার পাইলো, অমুক তমুক, এইসব ফালতু কাজে প্রচুর সময় দিতে হয়। আমি এটা ফালতু বলতেছি আর কি ক্রিকেটের অ্যাসপেক্টে। অবশ্যই আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ দিক থেকে এগুলো খুব ভ্যালুয়েবল কাজ, খুবই ভ্যালুয়েবল কাজ। কিন্তু এই ছাড়া বোর্ড প্রেসিডেন্টকে প্রচুর পলিটিক্যাল কাজ করতে হয়। পলিটিক্যাল বলতে মানে ন্যাশনাল পলিটিক্সের না, মানে এই যে ক্রিকেট পলিটিক্স নিয়ে প্রচুর কাজ করতে হয়। যে এই গ্রুপ এরে চাচ্ছে, ওই গ্রুপ এরে চাচ্ছে, মানে নানা গ্রুপকে সন্তুষ্ট করা, এবং বিভিন্ন ধরনের ভাবমূর্তি রক্ষাজনিত মিটিং, অমুক তমুক নানা রকম করে বেড়াতে হয়। এগুলোকে আমি বলি একজন এক্সপার্টের অপচয়। আপনি তো তারে আনবেন এক্সপার্ট হিসাবে, বুলবুল ভাই তো সংগঠক না। এই রিয়েলিটি তো মানে নিতে হবে, বুলবুল ভাই তো সংগঠক না। এবং মানে এইটা আমি খুব নিষ্ঠুরভাবে বলি, বুলবুল ভাই প্রেসিডেন্ট হিসাবে বসলে ফারুক বাচ্চা খারাপ করে ফেলতে পারে, মানে পারে। যদিও বুলবুল ভাই অত্যন্ত মেধাবী মানুষ, সে হি ক্যান ম্যানেজ এভরিথিং। ফলে দেখা যাবে সে ভালোও করতে পারে, খারাপও করতে পারে। খারাপ করার সম্ভাবনাই আমার ধারণা বেশি, কারণ সে বাই বর্ন সংগঠক না। সে হচ্ছে খেলোয়াড়, পরে কোচিং এক্সপার্ট, পরে সে হচ্ছে ক্রিকেট এক্সপার্ট। সে এখন পৃথিবীর অন্যতম বড় একজন ক্রিকেট এক্সপার্ট। তারে আপনি এনে প্রেসিডেন্ট বানায় দিবেন, এটা তো কোনো কাজের কথা না। তাহলে বুলবুলের জায়গাটা কোথায় এবং বুলবুলের কেন আশা করতেছি? দেখেন, আমাকে যদি বলেন মানে যে দেবব্রত, তোমার একটা স্বাধীনতা দিলাম পৃথিবীতে, সেটা হচ্ছে বুলবুলকে আগামী 5 বছরের জন্য কি পদে নিয়োগ দেওয়া হবে এটা তুমি ঠিক করবে, এবং তার জব ডেসক্রিপশন তুমি ঠিক করবা। আমি ভেবে ফেলছি যে সেক্ষেত্রে বুলবুলকে কি পদে দিতে হবে। বুলবুলের পদের নাম হবে ক্রিকেট ডিরেক্টর। এই ক্রিকেট ডিরেক্টর এই বোর্ড ডিরেক্টরের মতো না। এই ক্রিকেট ডিরেক্টর বোর্ড প্রেসিডেন্ট ছাড়া কাউকে কোনো জবাবদিহিতা করবে না। কোনো কোনো ক্ষেত্রে সে বোর্ডের থেকেও স্বাধীন হবে, সে সরাসরি রাষ্ট্র ছাড়া কাউকে জবাবদিহি করবে না। বাকি ফাংশন কেমন হবে সেটার জন্য রাহুল দ্রাবিড় নিয়ে আমার এখানে যে কন্টেন্টগুলো আছে সেগুলো একটু দেখতে পারেন, তাহলে বুঝতে পারবেন যে বুলবুল ভাইকে আমরা কি পদে আশা করতেছি, আমি কি পদে আশা করতেছি। বুলবুল ভাই সিইও হওয়ার দরকার নেই, প্রেসিডেন্টও হওয়ার দরকার নেই, কোচও হওয়ার দরকার নেই। বুলবুল ভাই স্রেফ বাংলাদেশের ক্রিকেট সাজাবে। আগামী 5 বছর তার কাজ হবে হচ্ছে বাংলাদেশের ক্রিকেটের একদম উপজেলা থেকে শুরু করে, একদম আন্ডার 13 থেকে শুরু করে ন্যাশনাল টিম পর্যন্ত, ইচ অ্যান্ড এভরিথিং, কোচ, ক্যাপ্টেন, অমুক তমুক সবকিছু সে করবে। সে করবে মানে সে গিয়ে গিয়ে এগুলো ঠিক করবে না, মানে এগুলোর নীতিমালা ঠিক করবে, এগুলো প্রসেস ঠিক করবে। আপনাকে একটা প্রসেস বিল্ড করতে হবে। বাংলাদেশের ক্রিকেটে কোনো প্রসেস নাই, ফার্স্ট ক্লাস ক্রিকেটের কোনো প্রসেস নাই, অমুক নাই তমুক নাই, সব কিছুর ব্রেনটা হইতে হবে তাকে। এই যোগ্যতা তার আছে। দেখেন, এই মুহূর্তে পৃথিবীতে যতগুলো অ্যাসোসিয়েট কান্ট্রি আছে যারা খুব ভালো করতেছে, অ্যাসোসিয়েট কান্ট্রি না হওয়ার পরেও আফগানিস্তানের কথা যদি আমরা বলি, এর প্রত্যেকটা কান্ট্রিতে ভয়াবহ ভালো কিছু হাই পারফরমেন্স সেন্টার আছে। আফগানিস্তানে 3টা খুব ভালো হাই পারফরমেন্স সেন্টার আছে। এই সেন্টারগুলো ডিজাইন বুলবুল বের করা। সারা পৃথিবীর ডেভেলপিং যে ব্যাপারটা, ক্রিকেট ডেভেলপিং, এই ব্যাপারটা বুলবুল ভাই সামলাচ্ছে। সে কি আইসিসি সিনিয়র ডেভেলপমেন্ট ম্যানেজার, বলে তার চেয়ে ভালো এই স্ট্রাকচারাল ব্যাপার, এই প্রসেস কেউ বোঝে না। তাকে আপনি আনলে ওরকম কিছু করেন। এখন রিয়েলিটি হচ্ছে কি, আজকে ধরেন একটা নন পলিটিক্যাল গভর্নমেন্ট ক্ষমতায় আছে, ফলে আজকে আপনি তাকে ক্রিকেট ডিরেক্টর বানায় দিলে তার কথা সবাই শুনবে। মানে সে বোর্ড প্রেসিডেন্টকেও বলতে পারবে আপনি ডাইনে না বায়ে যাবেন, কালকে যে প্রেস কনফারেন্স আছে এখানে আপনার কথা বলা হবে এইভাবে। মানে হি ক্যান ডিক্টেট এভরিওয়ান, যেটা রাহুল দ্রাবিড় পারছে। রাহুল দ্রাবিড় সোজাসুজি ফোন করে বলছে যে দাদি শোনো, কালকে আন্ডার 19 নিয়ে প্রেস কনফারেন্সে তুমি যাবা, ওখানে এই বিষয়ে প্রশ্ন উঠলে এই করতে হবে, এই বলতে হবে। ও তো এত রূঢ়ভাবে বলার মানুষটা, রাহুল দ্রাবিড় তো খুব সফট ভাবে বলে। কিন্তু রিয়েলিটি এইটা যে সে তার ইস্যুতে সৌরভের যখন কথা বলতে হয়েছে, রাহুল দ্রাবিড়ের ডিক্টেট করছে যে এইভাবে যেতে হবে।
এইটা আলোচনা করে করতে হবে। ফলে বুলবুল ভাই ওরকম একটা রোলে থাকলে ভালো হয়, কিন্তু ওই রোলটা টিকবে না। আমি আপনাকে বলি, এটা বাংলাদেশ, এখানে যেই একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে, যেই প্রপার একটা নির্বাচন হবে, প্রপার নির্বাচন তো বাংলাদেশে হয় না, একটা নির্বাচন হবে, পলিটিক্যাল লোকজন এই বোর্ডে আসবে, তারা বুলবুল ভাইকে এইরকম পাওয়ারফুল অবস্থায় দেখতে চাইবে না। সেক্ষেত্রে বুলবুল ভাইকে কি করতে হবে? এইবার হচ্ছে বুলবুল ভাইয়ের জন্য আপাতত আমাদের দেশের বাস্তবতা সবচেয়ে গ্রহণযোগ্য পদ হচ্ছে সিইও। আমাদের এখন যিনি সিইও আছেন আমার খুব পছন্দের মানুষ, খুব ভালো মানুষ, কিন্তু আমি মনে করি একটা টেস্ট প্লেয়িং দেশের, বিশেষত বাংলাদেশের মতো একটা টেস্ট প্লেয়িং দেশের সিইও ঠিক উনি না। আমি ওনার যোগ্যতা নিয়ে কথা বলতে চাই না, এটা আলাদা কোনো ফোরামে আলাদা কোনো সময় কথা বলবো, কিন্তু এইটুকু বলি যে উনি বাংলা একটা টেস্ট প্লেয়িং ন্যাশনের সিইও না। একটা টেস্ট প্লেয়িং ন্যাশনের সিইওর যে অথরিটি থাকা উচিত, যে প্ল্যানিং থাকা উচিত, যে ভিশন থাকা উচিত, এগুলো ওনার ভিতরে নাই। সেই জায়গাটায় বুলবুল ভাইকে বসাতে হবে। এখন এখানে আমি দেখলাম প্রথম আলোতে একটা কথা আসছে যে বুলবুল ভাই সেক্ষেত্রে 12 লাখ টাকা বেতন ডিমান্ড করছেন। আমার ধারণা বুলবুল ভাই একটু কমাই ডিমান্ড করছেন। এটা আমি জেনে শুনে বলতেছি। কেন বলতেছি? কারণ আইসিসিতে উনি ঠিক এইরকম একটা অ্যামাউন্টই পান, এবং সেখানে আইসিসি ওনাকে বাড়তি কিছু সুবিধা দেয়। আইসিসি কিন্তু, উনি আইসিসির একমাত্র ঊর্ধ্বতন কর্মকর্তা যিনি দুবাইতে অফিস করেন না। এটা আপনারা জানেন কিনা যে বুলবুল ভাই যখন এসিসি ছাড়লো, সে তো মূলত ছিল এসিসির ডেভেলপমেন্ট ম্যানেজার। পরে এসিসি বিলুপ্ত করলো, আইসিসি বিলুপ্ত করে তার কর্মক্ষমতাটা মিস করতে চায় নাই, তাকে বললো তুমি দুবাইতে আইসিসি অফিসে জয়েন করো, তোমার কাজ আগের মতো ডেভেলপমেন্টে থাকবে, কিন্তু তুমি আইসিসির ডেভেলপমেন্ট ম্যানেজার হবা। বুলবুল ভাই বললো যে না, আমি ঢাকায় বা মেলবোর্নে ছাড়া থাকবো না। ঢাকা হচ্ছে তার, তো ঢাকার ব্যাপারটা তো আর ব্যাখ্যা করার কিছু না। মেলবোর্ন হচ্ছে তার ফ্যামিলি মেলবোর্নে থাকে, বাচ্চারা মেলবোর্নে পড়াশোনা করতেছে, একটা বাচ্চা ক্রিকেটও খেলে, ও বেশ বড় হয়ে উঠছে, এবং আমার কেন যেন মনে হয় যে ও একদিন ন্যাশনাল টিমে খেলে ফেলবে বাংলাদেশে। তো বুলবুল ভাই যখন আইসিসি কে বলে যে না, এই চাকরি আমি করবো না, কারণ আমার মেলবোর্ন বা ঢাকায় থাকা ছাড়া উপায় নাই, আমি এতদিন মালয়েশিয়া ছিলাম, ঠিক আছে, ওইটা একটা আলাদা পেশনের ব্যাপার, কিন্তু এখন আমি দুবাইতে থাকবো না। তখন আইসিসি তাকে এমসিজিতে, মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে কথা বলে একটা আলাদা অফিস বানায় দিচ্ছে। সে বসে কিন্তু মেলবোর্নে এমসিজিতে, ওখানে তার একটা আইসিসির একটা উইং তৈরি হয়েছে, ওখানেই তার অফিস, ওখানে বসে সে অফিস চালায়। এখন আইসিসি তাকে যদি 12 লাখ টাকা মান্থলি দেয়, সঙ্গে তার ওই অফিস কস্টিং দেয়, এছাড়াও নানা রকম সুবিধা দেয়, অলমোস্ট উইকলি তার ফ্লাই করা লাগে। এই কদিন আগে নেপালে একটা বিরাট কর্মযজ্ঞ চালায় গেল। আর যেহেতু দুবাই হচ্ছে তার হেড অফিস, ফলে কথায় কথায় তাকে মিটিং করতে, বিভিন্ন জিনিস করতে দুবাই আসা লাগে। এই সব ফ্লাইট ভাড়া অমুক তমুক দিয়ে বুলবুলের মান্থলি ইনকাম 20 লাখের বেশি। সেক্ষেত্রে বুলবুল ভাই 12 লাখ চাইলে আমি নিশ্চিত এটা কমায় চাইছে, কারণ হচ্ছে সে বাংলাদেশকে সার্ভ করতে চায়। আর এই টাকাটা তো তার লাগবে ভাই, তার তো দুদিন বাদে বাদে মেলবোর্ন ফ্লাই করতে হবে, তার অনেক ব্যক্তিগত আছে, তার এটুকু লাগবে। ফলে এই টাকার ইস্যুতে আটকায় যাওয়ার কোনো সুযোগ নেই। যে প্রতিষ্ঠানের ব্যাংকে 1,500 কোটি টাকার উপরে এফডিআর থাকে, তারা 12 লাখ টাকা বেতনের সিইও নিয়োগ দিতে ভাববে, এটা খুব হাস্যকর একটা কথা, এটা খুব হাস্যকর একটা কথা। ফলে বুলবুল ভাইকে আপনার সিইও বানাইতে হবে, এবং বুলবুল ভাইকে বলে দিতে হবে যে তোমার আসলে এই দিকটা দেখার দরকার নেই, পলিটিক্যাল দিকটা দেখার দরকার নেই, তুমি ক্রিকেট সাজাও। এখন এইখানে একটা গুরুতর প্রশ্ন আছে। গুরুতর প্রশ্ন হচ্ছে এই মুহূর্তে আমাদের ক্রিকেটে কোন দুটো জায়গায় বেশি কাজ করা দরকার। একটা তো বললাম যে টোটাল স্ট্রাকচার ওভারহাউল, একদম এজ লেভেল ক্রিকেট বা প্রান্তিক ক্রিকেট থেকে শুরু করে ন্যাশনাল টিম, স্ট্রাকচারাল ওভারহাউলের এই কাজটা বুলবুলের জন্য করা কঠিন হবে না, এবং এখানে কেউ তেমন বাধাও দিবে না, কারণ এতে খুব একটা স্বার্থের সংঘাত কারোর সঙ্গে হবে না। বুলবুল ভাই এখানে যে প্ল্যানিং করবে, তার এখানে একটা বড় ফোকাস থাকবে। আমি বুলবুল ভাইকে যতদূর চিনি, এবং বাংলাদেশের সবচেয়ে যেটা জরুরত সেটা সে পারবে, সেটা হচ্ছে আমাদের ফার্স্ট ক্লাস ক্রিকেটের কাঠামো একদম বদলায় ফেলা। কারণ আমরা তো মূল সাফার করতেছি আমাদের ডোমেস্টিক ক্রিকেট নাই বলে। আমাদের যেটা ডোমেস্টিক ক্রিকেট চলে ওটারে আমি বলি নাই। এই ডোমেস্টিক ক্রিকেটটা সত্যিকারের শুরু করা, এটাকে সত্যিকারের একটা টেস্ট প্লেয়িং ন্যাশনাল লেভেলে নেওয়া, এটা হচ্ছে বুলবুলের মূল মিশন হবে। অন্যান্য প্রসেস ঠিক করা, কিন্তু এর পাশে আরেকটা ভেজাল আছে, যেটা বুলবুল ভাইকে ঠিক করতে হবে, কিন্তু এটা বুলবুল ভাইয়ের জন্য চ্যালেঞ্জ হবে, যেটা ফারুক ভাই পারে নাই, ফাহিম ভাই পারে নাই। দেখেন, যে কেউ ব্যর্থ হলে বা যে কেউ চলে গেলে তার সবকিছু খারাপ এই বলা দলের লোক আমি না। ফলে ফারুক ভাই, ফাহিম ভাই কিন্তু ইন্টেনশনটা ভালোই দেখাইছিল, তারা কিন্তু চাইছিল একটা বড় কাজ করতে, সেটা হচ্ছে আমাদের গঠনতন্ত্র সংস্কার। কারণ আমাদের যে দুটো বড় কাজের কথা বলতেছি, যে দুটো বড় কাজ করা দরকার আমাদের ক্রিকেটকে ঘুরে দাঁড় করাইতে গেলে, একটা তো এই যে বললাম স্ট্রাকচারাল ওভারহাউল, প্রসেস ঠিক করা, আর একটা হচ্ছে গঠনতন্ত্র সংস্কার করা।
গঠনতন্ত্র সংস্কার করা কেন জরুরি সেটা আমার আলোচনা টুকটাক যারা দু একবার শুনছেন তারা জানেন। এটা নিয়ে বোধহয় আমি সবচেয়ে বেশি চিল্লাপাল্লা করছি গত কয়েক মাসে। এছাড়া যারা যোগ্য মানুষ তারাও অনেক কথা বলতেছেন, সুব্রদার লিখছেন, আমাদের ছোট ভাই সামি ও অনেকবার বলছে। কারণ হচ্ছে আমাদের ক্রিকেট বোর্ডের যে গঠনতন্ত্র এটা হচ্ছে একটা খুব অন্যায্য, অন্যায়পরায়ণ এবং স্বৈরতান্ত্রিক গঠনতন্ত্র। এই গঠনতন্ত্র টিকায় রেখে আপনি কখনো ক্রিকেটের ডেভেলপমেন্ট করতে পারবেন না। সিম্পলি একটা ব্যাপার হচ্ছে যে এখানে ঢাকা 4 ডিভিশনের যে 4 স্তরে প্রিমিয়ার লিগ হয়, এখানকার সবাই কাউন্সিলর 4 স্তরে। বিপরীতে ঢাকার বাইরে কোনো ক্রিকেট দলের কোনো কাউন্সিলরশিপ নাই। ঢাকার বাইরের কাউন্সিলরশিপ কাদের আছে? জেলা ক্রীড়া সংস্থা এবং বিভাগীয় ক্রীড়া সংস্থা, যেগুলোতে মূলত পলিটিক্যাল নিয়োগ হয়, ওই পদগুলোতে পলিটিক্যাল লোকজন আসে। তার মানে দেখেন ঢাকার বাইরে থেকে ক্রিকেটের কোনো ভয়েস আমাদের বোর্ডে পৌঁছায় না। এই একটা কারণে আমাদের ক্রিকেট বোর্ড স্বৈরতান্ত্রিক হয়ে ওঠে। আমাদের ক্রিকেট বোর্ড কোনো একটা অফিসের গ্যারেজে পৌঁছায় যায়, মানে ওই অফিসই সবকিছু, ওই অফিসের হাতে সবগুলো কাউন্সিলরশিপ থাকে। এভাবে আমাদের ক্রিকেটটা সর্বনাশ হয়। এবং এই সর্বনাশটা ঠেকাতে গেলে আপনাকে যেটা করতে হবে, আমাদের গঠনতন্ত্রকে ফেয়ার করতে হবে। এখন এখানে সুবিধা অসুবিধা দুটোই আছে। একটা তো ফারুক ভাইরা ফেল মারলো। ফেল মারার কারণ হচ্ছে যে আমাদের যাদের হাতে কাউন্সিলরশিপগুলো, আমি যেটা সিন্ডিকেট বলি, এই সিন্ডিকেট ভয়াবহভাবে রুখে দাঁড়াচ্ছিল। তারা রুখে দাঁড়ায় বললো যে আমরা খেলবোই না যদি তোমরা এটাতে হাত দাও, এবং আলটিমেটলি বোর্ড সেটা মেনে নিল। এখন এখানে বুলবুল ভাই যদি এখানে হাত দিতে চায়, বুলবুল ভাই সিইও হলে তাকে তো ওই সাইডটা যেমন করতে হবে, এই গঠনতন্ত্রের সাইডটাও দেখতে হবে। যদিও গঠনতন্ত্র পাশ করবে, সংস্কার করবে হচ্ছে আসলে বোর্ড ডিরেক্টররা, একটা কমিটি গঠিত হবে। আবার ফাইনবারের কমিটি তো ভেঙে দেওয়া হয়েছে, সংস্কার কমিটি একটা করা হবে, সবকিছুই ঠিক আছে, কিন্তু এটা তো সিইওকেই মূল উদ্যোগ নিতে হবে। মানে ওই খানিক আগে যেটা বললাম যে আমাদের সিইও একটা টেস্ট প্লেয়িং নেশনের সিইও না। এই কাজগুলো সারা পৃথিবীতে সিইও ইনিশিয়েট করেন। সিইওই হচ্ছে একটা ক্রিকেট বোর্ডের প্রাণ। আপনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড, মানে এই এশিয়ার 3টা ক্রিকেট বোর্ড ছাড়া পৃথিবীর কোনো ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টের নাম হুট করে বলতে পারবেন যদি ক্রিকেটের খুব ভালো ফলোয়ার হন? কিন্তু আপনি সিইওদের নাম বলতে পারবেন, একদম সব সিইওর নাম বলতে পারবেন, কারণ ওখানে সিইওরাই হচ্ছে ফেস, সিইওরাই হচ্ছে সবকিছুর ইনিশিয়েটর। ফলে সিইওই ঠিক করবে যে আসলে গঠনতন্ত্রটা কেমন হওয়া উচিত। এরপরে সে ওইটা সংস্কার কমিটির হাতে পাঠাবে, সংস্কার কমিটি ওটা একটা খসড়া করবে, তারপরে ওইটা বোর্ড পাস করবে। এখন ন্যাচারালি বুলবুলবার পক্ষে এই কাজটা করা খুব কঠিন হবে, কারণ বুলবুলবার অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার আছে, তার ক্রিকেট এক্সপার্টাইজ আছে, সবই ঠিক আছে, সে জানে কি কি সংস্কার করতে হবে, কিন্তু এটা করতে বাধা দেবে ওই যে আবার ওই সিন্ডিকেট রুখে দাঁড়াবে। এই জায়গাটায় অবশ্যই একটা পজিটিভ ব্যাপার ইন দ্য মিন টাইম ঘটছে। রাষ্ট্র ফিল করছে, আমাদের যে সরকার, আমাদের রাষ্ট্র, তারা ফিল করছে যে গঠনতন্ত্রটায় কিছু সমস্যা আছে। আমি জানি না তারা ঠিক আমি যা যা বলতেছি এটাই ফিল করছেন কিনা, কিন্তু ফিল করছেন। কারণ আমাদের একটা রাষ্ট্রীয় সংস্থা দুর্নীতি দমন কমিশন, তারা বিসিবিতে যে তদন্তগুলো চালাচ্ছেন, বিসিবিতে তারা কিছু তদন্ত করতেছেন বিসিবির কর্মকাণ্ড নিয়ে, তার মধ্যে বিসিবির গঠনতন্ত্রটা সঠিক কিনা এটাও তারা দেখতেছেন। এবং আমি মনে করি এখানে কোনো দুর্নীতি থাক বা না থাক, আমি জানি না যে দুর্নীতির সংজ্ঞায় পড়বে কিনা, এই ব্যাপারগুলো কি হবে। ওনারা যদি মনে করেন যে এটা ফেয়ার না, এটা মানে জাস্টিস হচ্ছে না এই জিনিসটা, ওনারা এটাকে প্রয়োজনে আইনি মতামতের জন্য পাঠাতে পারেন কোনো একটা জায়গায়। সেখান থেকে ওটা আইসিসির সঙ্গে কথা বলা হতে পারে যে দেখো, তোমাদের নিয়ম কানুন মেনেই তো আমাদের দেশের ক্রিকেট চলে, কিন্তু আমাদের গঠনতন্ত্রে এইগুলো ত্রুটি পাইছি আমরা, এখন তোমরা ঠিক করো, তোমরা তোমাদের বোর্ডকে জানাও, বিসিবিকে জানাও, মানে সরকার জানাবে না, আইসিসি জানাবে যে এই জিনিসগুলো ঠিক করো। এ পথেও হতে পারে। যাই হোক, সরকারের যখন একটা মনে হয়েছে যে এই গঠনতন্ত্রটা ন্যায়পরায়ণ না, জাস্টিস করেন না, তাহলে এটা একটা সমাধান হতে পারে। সেক্ষেত্রে হয়তো বুলবুলবার কষ্টটা কমে যাবে বা বাধাটা কম পাবে। আমি মনে করি সেরকম একটা পরিস্থিতি যদি হয়, খুব দ্রুত যদি হয়, বুলবুল ভাই যদি সিইও পদে বসে, ফরগেট অ্যাবাউট 12 লাখ টাকা, এই 12 লাখ টাকা নিয়ে যদি কেউ হাউখাউ করে, আমি দেখবো আগামী কয়েকদিন, আমি নিশ্চিত ফেসবুকে এগুলো নিয়ে নোংরামি দেখবো যে 12 লাখ টাকা দিয়ে বুলবুলরে আনতে হবে, হচ্ছে তো আমাদের দেশে অমুক ছিল, বা ওই টাকায় তো তমুকরে পাওয়া যায়, এই টাকায় দ্রাবিড়ে পাওয়া যায়, এসব আজগুবি কথা প্রচুর দেখবো। স্টিল টাকার কথা ভুলে যান। বুলবুল ভাই যেহেতু আসছে, ঢাকা শহরে রহস্য মানবের মতো ঘুরে বেড়াচ্ছে, আজকে 2 দিন হয়ে গেল, দেখা করতে পারি নাই, কথা বলতে পারি নাই, কেউ পারতেছে না, আমি কোথাকার কে, বড় বড় সাংবাদিকরাও ট্রাই করতেছে। যাই হোক, আশা করি সে একটা বড় পদে বসবে, যে পদেই বসুক শেষ পর্যন্ত একটু আপোষ করে কথা বলে, সেটা যদি তাকে একদম আপনি ক্রিকেট অপারেশনস ম্যানেজার করেন, তাও তার অনেক কিছু করার আছে। সেই করাটা সে করুক, বাংলাদেশের ক্রিকেটকে একটু রিশেপ করে দিক। বাংলাদেশের ক্রিকেট বারবার যেটা বলি, একটা খাদের কিনারে চলে গেছে। খাদের কিনারে না, এখন তো মাঝে মাঝে মনে হচ্ছে যে আসলে বোধহয় খাদ থেকে পড়াই শুরু হয়ে গেছে, এখন টাইনে তুলতে হবে রে ভাই, খাদে পড়ে গেছে,
এখন টাইনে তুলতে হবে। এখন তো আমাদের সেই হামজা লাগবে। হামজা ফুটবলে আসছে, ওই যে উদ্ধারকারী জাহাজ হামজা, মনে আছে না আমাদের একটা উদ্ধারকারী জাহাজ ছিল হামজা, সেই হামজা হয়ে এখন ক্রিকেটে কাউকে আসতে হবে। আপাতত তো আমাদের ক্রিকেটে কোনো হামজা চৌধুরী নাই, ফলে আমাদের বুলবুল ভাই শেষ ভরসা। বুলবুল ভাইয়ের প্রতি শুভকামনা থাকলো, রহস্যমানব অবস্থা থেকে বেরোয় আসেন, বেরোয় এসে প্রকাশ্যে কথা বলেন, একটু সবার সঙ্গে আড্ডা টাড্ডা দেন। আমার ধারণা আপনিও খুব মিস করতেছেন এরকম অন্ধকারে ঘোরাঘুরি করতে গিয়ে, যে আসছি প্রিয় লোকজনগুলোর সঙ্গে আড্ডা হচ্ছে না। সবাই ভালো থাকবেন, বাংলাদেশ ক্রিকেটের জন্য শুভকামনা।